नमस्ते फ्रेंड्स। গতকাল কালিয়াচকে মালদার কালিয়াচকে যে ঘটনা ঘটেছে তা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন, ক্ষুব্ধ এবং উত্তেজিত। মানুষের উত্তেজনা খুব স্বাভাবিক। মানুষ ভাবছেন যে জুডিশিয়াল অফিসাররাই যদি সেফ না হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সুতরাং একটা হেস্তনেস্ত হওয়া দরকার। পশ্চিমবঙ্গের মানুষ যতটা হেস্তনেস্ত চাইছেন, আজ পর্যন্ত ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের মানুষ ততখানি হেস্তনেস্ত গোটা জীবনে কোনোদিন চেয়েছেন কিনা আমার সন্দেহ আছে। পশ্চিমবঙ্গের মানুষ একটা কনক্লুসিভ হেস্তনেস্ত চাইছেন এবং চাওয়াটাই স্বাভাবিক। এই প্রসঙ্গেই আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেইটাই শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করছি। আমার কিন্তু মনে হয় যে আমরা কি চাইতে পারি, হেস্তনেস্ত আমরা চাই, আমাদের চাইতে বেশি কেউ চায় না, এবং সেই হেস্তনেস্তটা করার জন্য পদ্ধতিটা কি হবে, কি হওয়া উচিত বলে আমরা চাইতে পারি, সেটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের গোটা ঘটনাটা ভালো করে বুঝে নেওয়া দরকার। এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন তুলতে চাই, সেটা হলো অ্যাডজুডিকেট করছেন যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা, তারা কি কালিয়াচকের ওই অফিসে গতকালই প্রথম গিয়ে বসলেন? মোটেই তা কিন্তু নয়। অফিসাররা কিন্তু ওই অফিসে বসে অ্যাডজুডিকেশনের কাজ অনেক দিন ধরে করছেন। 28শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পর থেকে জুডিশিয়াল অফিসাররা কিন্তু, বাই দি ওয়ে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে তাঁরা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীও যেমন নন, তাঁরা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীও নন, তাঁরা কিন্তু সুপ্রিম কোর্টের অধীনস্থ কর্মচারী, তাঁরা সুপ্রিম কোর্ট আদালতের কর্মচারী। তাদের পে স্কেল আলাদা, তাদের নিয়মকানুন আলাদা, তারা সুপ্রিম কোর্টের কর্মচারী। সুতরাং সুপ্রিম কোর্টের অধীনে যারা কাজ করছেন সেই জুডিশিয়াল অফিসাররা 28শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের অর্ডারের পর থেকে এই পশ্চিমবঙ্গে এসআইআর অ্যাডজুডিকেশনের কাজে তারা লেগে পড়েছেন। সেই সময় থেকেই কিন্তু কালিয়াচকের ওই অফিসে জুডিশিয়াল অফিসাররা বসছেন, কিন্তু এতদিন তাদের ওপর কোনো আক্রমণ হানা হয়নি। কিন্তু গতকাল তাহলে কি এমন হলো যে গতকাল তাদের উপর আক্রমণ করতে হলো? এটা একটা প্রশ্ন। এবার যদি কেউ বলেন, যেমন ওনারা বলছেন, আমরা শুনতে পাচ্ছিলাম যে লোক ওখানে যারা মব, তাদের মধ্যে তাদের প্রতিনিধিরা বলছেন যে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাচ্ছে র্যাম্প্যান্ট, সেই কারণেই তাঁরা প্রতিবাদ করছেন, সেই কারণেই তাঁরা ওই রকমভাবে ঘেরাও করে ফেলেছেন জুডিশিয়াল অফিসারদেরকে, ওই অফিস প্রেমিসেসটা ঘেরাও করেছেন। তা যদি সত্যি হয় তাহলে এই অ্যাডজুডিকেশনের ফলে যে সাপ্লিমেন্টারি লিস্ট ইলেকশন কমিশন বের করছে, সেই সাপ্লিমেন্টারি লিস্ট শেষ বেরিয়েছে গত 4 দিন আগে। অর্থাৎ যদি সাপ্লিমেন্টারি লিস্ট দেখে, নাম নেই দেখে উত্তেজনার ফলে এই মব ভায়োলেন্স হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ওই 4 দিন আগে লাস্ট লিস্ট বেরিয়েছে। অতএব এই ভায়োলেন্সটাই সেক্ষেত্রে 3 দিন আগে হতে পারতো। যদি এটা একটা স্বতঃস্ফূর্ত ভায়োলেন্স হতো তাহলে ওটা 4 দিন পরে, ওই যেদিনকে লিস্ট বেরোচ্ছে সেদিনই হতে পারতো, বা তার পর দিন হতে পারতো। তা কিন্তু নয়। 4 দিন কেটে যাওয়ার পর যে ভায়োলেন্স, সেটা হঠাৎ করে কোত্থেকে এলো এবং কেনই বা এলো? কেন তাহলে এই ভায়োলেন্স? জুডিশিয়াল অফিসাররা অনেক দিন থেকে কাজ করছেন, একদিন আক্রান্ত হননি, হঠাৎ গতকাল হলেন। লাস্ট সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে 4 দিন আগে, তখন কিছু হলো না, 4 দিন পরে 5 দিনের মাথায় এসে হঠাৎ এই প্রবলেম। এসবের কারণটা কি? আমরা কারণটা আন্দাজ করতে পারছি। আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য, আজকের একটি বক্তব্য, যাতে মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে ল অ্যান্ড অর্ডার স্টেটের কাজ,
এবং স্টেটের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে যে সমস্ত আইএএস আইপিএসদেরকে দরকার, আপনারা তাদের সকলকে তামিলনাড়ু অ্যান্ড কেরালা ট্রান্সফার করে দিয়েছেন। আপনারা বলছেন যে আপনারাই চয়েস করেছেন ডিজিপি, আপনারাই চয়েস করেছেন সিপি, আপনারাই চয়েস করেছেন হোম সেক্রেটারি, আপনারাই চয়েস করেছেন চিফ সেক্রেটারি। তা সত্ত্বেও এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তাহলে হচ্ছে কেন? অথচ আপনারা বেঙ্গল সম্বন্ধে কিছুই জানেন না, না জেনেও আপনারা বেঙ্গলের অফিসারদেরকে ট্রান্সফার করে দিলেন। আমরা শুনলাম মুখ্যমন্ত্রীর এই ভাষণ, আজকের ভাষণ, এবং তা থেকে একটা জিনিস খুব স্পষ্টই বুঝতে পারা গেল, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ। তাঁর ঘনিষ্ঠ, তাঁকে যে আইএস আইপিএসরা ঘিরে থাকেন, সেই গোটা সেক্টরটাকে, সেই গোটা সার্কেলটাকেই কিন্তু ইলেকশন কমিশন ট্রান্সফার করে দিয়েছে বাইরে, তামিলনাড়ু, কেরালা এবং অন্যান্য বিভিন্ন স্টেটে তাঁরা ট্রান্সফার করে দিয়েছে। এবং সেই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই ক্ষুব্ধ, এবং তিনি বলছেন যে আপনারা নিজেদের মতন করে করলেন, কিন্তু তাতে তো লাভ তো কিছু হলো না, গণ্ডগোল হয়ে গেল, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়ে গেল। আপনারা জানেন না, অথচ আপনারা নিজেদের মতো করে করতে যাচ্ছেন। অর্থাৎ এটা হওয়া সম্ভব যে মমতা ম্যাডামের এই ক্ষোভের মধ্যেই এই মব ভায়োলেন্সের রহস্যের ঠিকানাটা আছে। অর্থাৎ আইএএস আইপিএসদেরকে ট্রান্সফার করা হলো বলেই মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, এবং মুখ্যমন্ত্রী আদতে জনপ্রতিনিধি এবং তিনি তৃণমূলের প্রতিনিধি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে তৃণমূল এবং তৃণমূল সংশ্লিষ্ট যে সমস্ত লোকেরা, তাঁরাও ক্ষুব্ধ হয়েছেন ওই আইএএস আইপিএসদেরকে স্টেটের বাইরে বের করে দেওয়ার জন্য, পাঠিয়ে দেওয়ার জন্য তাঁরাও ক্ষুব্ধ হয়েছেন। ফলে সেই ক্ষোভের প্রকাশটাই আমরা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে শুনতে পেলাম। অর্থাৎ আইএএস আইপিএসদের ট্রান্সফারের সঙ্গে এই মব ভায়োলেন্স রিলেটেড হলেও হতে পারে। এবার তাহলে প্রশ্ন হলো, আইএএস আইপিএসরা তো ট্রান্সফার হয়ে গেছেন অনেক দিন আগে, তাহলে এখন হঠাৎ করে কালকে কেন ভায়োলেন্স? বুধবার কেন ভায়োলেন্স? আজকে বৃহস্পতিবার, গতকাল বুধবার, হঠাৎ বুধবারকে বেছে নেওয়ার কারণ কি? বুধবার কেন বেছে বেছে ভায়োলেন্সটা হলো? সেটা কিন্তু আমরা হিসেবটা মেলাতে পারছি। মঙ্গলবার আপনারা যদি খেয়াল করেন, তাহলে ক্যালকাটা হাইকোর্টে একটা কেস হয়েছিল যে পশ্চিমবঙ্গের আইএস আইপিএসদেরকে ট্রান্সফার করে দেওয়াটা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, মানে এক ভদ্রলোক পিটিশনার হয়ে এক ভদ্রলোক পিটিশন করেছেন ক্যালকাটা হাইকোর্টে। তাঁর বক্তব্য যে এটা একটা পাবলিক ইনজিউরির কারণ হচ্ছে, মানে এই যে আইএস আইপিএসদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য রাজ্যে, এই রাজ্য থেকে, এই রাজ্যটা তাঁরা বুঝতেন ভালো, তাদের কন্ট্রোল ছিল, তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেওয়াতে রাজ্যের ক্ষতি, এটা রাজ্যের মানুষের ক্ষতি, পাবলিক ইনজিউরি। ফলে এই মর্মে একটা কেস হয়, যেই কেসের রায় কিন্তু মঙ্গলবার দিনকে ক্যালকাটা হাইকোর্ট দিয়েছে। এবং ক্যালকাটা হাইকোর্ট শুধু কথা বলেনি যে এই ট্রান্সফারটা একটা রেগুলার ট্রান্সফার তো হবেই, এবং এটা অন্যত্রও হয়েছে, অন্যান্য স্টেটে বরঞ্চ এটা আরও বেশি করে হয়েছে, এই সমস্ত তো ক্যালকাটা হাইকোর্টের অর্ডারে আছেই। সেই সঙ্গে ক্যালকাটা হাইকোর্ট আবেদনটাকেই খারিজ করে দিয়েছে, এবং ক্যালকাটা হাইকোর্ট বলেছে যে এটা কোনো পাবলিক ইনজিউরি ঘটায়নি, ফলে এই গ্রাউন্ডে কোনো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হতেই পারে না। ক্যালকাটা হাইকোর্টের অর্ডারে আরও আছে যে যদি কোনো ট্রান্সফার পোস্টিং, এটা একটা সাধারণ ব্যাপার সরকারি চাকরি, যে কোনো চাকরিতে, এবং যদি কোনো অন্যায় হয়, কোনো অন্যায়ভাবে কাউকে ট্রান্সফার করা হয় বা কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে, তাহলে যে ব্যক্তি ট্রান্সফার্ড হচ্ছেন তিনি দরকার হলে লিগ্যাল হেল্প চাইতে পারেন, কিন্তু তাদের হয়ে অন্য কেউ হাইকোর্টে কেস করবে, তাও আবার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটা হতেই পারে না। কেসটাকেই খারিজ করে দিয়েছে ক্যালকাটা হাইকোর্ট। এবং আরও বলেছে ক্যালকাটা হাইকোর্ট, আরও খুব মজার কথা বলেছে আপনাদের আর্গুমেন্টসগুলো ব্যাড আর্গুমেন্ট, মানে মেরিটলেস, আপনার আর্গুমেন্ট কোনো মেরিট নেই, ব্যাড আর্গুমেন্ট, টাকলা আর্গুমেন্ট, মানে আর্গুমেন্টের মাথায় চুল নেই, মানে এটা মজার। বাট সত্যি সত্যি ক্যালকাটা হাইকোর্টের অর্ডারটা খুব হার্শ,
মানে তৃণমূল কংগ্রেস যদি আপনি দলটিকে দেখেন, তাহলে যারা চাইছে যে এই আইএএস আইপিএসরা মানে তাদের কাছেই থাকুন, কারণ আমরা জানি, আমি বারবার আপনাদেরকে বলেছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু আসলে কোনো দলই নয়, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা আইএএস আইপিএস এবং ডব্লিউবিসিএস এক্সিকিউটিভদের একটা মেশিনারি দিয়ে চলা একটা কোম্পানির মতন ব্যাপার আর কি। মানে তৃণমূল কংগ্রেস চলেই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারির ওপর ভর করে, ফলে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মানে সেই যারা সেই যে মানে ঘুঘুর বাসাটা, সেই ঘুঘুর বাসাকে যদি আপনি অন্য দিকে ফেলে দেন তাহলে তো খুব গায়ে লাগবেই, তৃণমূলের খুব গায়ে লাগাটাই স্বাভাবিক। এবং সেইটা ক্যালকাটা হাইকোর্ট একেবারেই অ্যাড্রেস করেন, এবং ক্যালকাটা হাইকোর্টের অর্ডারে তাদের কিন্তু মানে মানে কাটা ঘায়ে নুনের ছিটে পড়েছে। অর্ডার বেরিয়েছে মঙ্গলবার, মব ভায়োলেন্স বুধবার, অর্থাৎ আমরা রিলেট করতেই পারি যে ওই ক্যালকাটা হাইকোর্টের অর্ডারের কারণেই কিন্তু বুধবার মব ভায়োলেন্স, এবং টার্গেটে কারা? জুডিশিয়াল অফিসাররা ওয়েস্ট বেঙ্গলের, মানে যারা কিনা হাইকোর্টের, আমরা জানি যে তারা হাইকোর্টের আন্ডারে কাজ করছেন, ফলে ফাইনালি তারা সুপ্রিম কোর্টের এমপ্লয়ি। সো যেহেতু ওই রকম একটা অর্ডার, আপনারা এরকম অর্ডার দিলেন কেন, সেই জন্য আমরা ক্ষুব্ধ হয়েছি। সো এই পরিস্থিতিতে, এরকম একটা অবস্থাতে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে পশ্চিমবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গে যদি 10 কোটি লোক আছে বলে আমরা ধরে নিই, যদিও আমার ধারণা 10 কোটি লোক লেজিটিমেট পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, এর মধ্যে ইনফিল্ট্রেটার ঢুকে রয়েছে অনেক, এই 10 কোটির মধ্যে অনেকেই ইনফিল্ট্রেটার, সে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু পশ্চিমবঙ্গের লোকেরা কিন্তু এই মুহূর্তে হোস্টেজ, মানে যেরকম আমরা দেখি যে টেরর অপারেশনস যারা করে তারা অনেক সময় এরা ইনোসেন্ট লোককে হোস্টেজে নিয়ে নেয়, নিয়ে তারপর আর্ম টুইস্ট করতে থাকে, দাবি আদায় করার চেষ্টা করতে থাকে। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু হোস্টেজে পরিণত হয়েছে। এমতাবস্থায় যদি অনেকে যেরকম চাইছেন যে হঠাৎ আর্মি নেমে যাক এবং একটা মারাত্মক কিছু করতে আরম্ভ করুক, কোঅর্শনের পদ্ধতিতে যাক, সেক্ষেত্রে কিন্তু যারা হোস্টেজে আছে তাদের সেফটি সিকিউরিটি অনেকেরই কিন্তু বিপর্যস্ত হবে। সুতরাং আমার মনে হয় মাখনের মতন স্মুথ অপারেশন এ ব্যাপারে যাদের করবার কথা তাঁরাই করবেন, অর্থাৎ কিনা সুপ্রিম কোর্ট। বর্তমান কেসটাতে, কালিয়াচকের কেসে কিন্তু কোনো রাজ্য সরকার, কোনো কেন্দ্রীয় সরকার কেউ আক্রান্ত হয়নি, এটা কিন্তু সম্পূর্ণ আক্রমণ ভারতের সুপ্রিম কোর্ট, উচ্চতম আদালত, একটা দেশের উচ্চতম আদালতের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে। উচ্চতম আদালত বিষয়টা বুঝে নেবে। খুব যুক্তিসঙ্গতভাবেই তাঁরা বলেছেন হয় সিবিআই বা এনআইএ দেওয়া হোক, এবং আমি এবং আরও অনেকেই চেয়েছেন যেটা এনআইএর কাছেই যাক, কারণ ওই রকম চেঁচিয়ে যে একজন লোককে দেখা গেল যে প্রচণ্ড উস্কানিমূলক ভাষণ যিনি দিচ্ছিলেন, সেই অনেকটা ধর্মেন্দ্র, মানে শোলের ধর্মেন্দ্রের কথা মনে পড়ে যাচ্ছিল ওনার ভাষণ দেওয়ার স্টাইলটা দেখে, ওইভাবে একটা উপরে টঙের ওপর উঠে দাঁড়িয়ে উনি যেভাবে চেঁচিয়ে ভড়কাও ভাষণ দিচ্ছিলেন, তাতে তো মনেই হচ্ছিল যে ওনাকে কেউ একটা সামওয়ান হ্যাজ পেইড হিম টু সে দোজ ওয়ার্ডস, আদারওয়াইজ কোনো সুস্থ লোকের পক্ষে এইভাবে মানুষকে উস্কানো তো সম্ভব নয়। তো ব্যাপারটার মধ্যে একটা ইন্টারেস্টিং টুইস্ট আছেই। সুতরাং এটা এনআইএ প্রোব করলেই মানে সিবিআইয়ের ওপর ভরসাটা সত্যি কথা বলতে কি বর্তমানে খুবই কমে গেছে, বিশেষ করে আরজিকর কেস তার কারণ। সুতরাং সিবিআইয়ের চাইতে এনআইএই এটা দ্রুত বার করতে পারবে, মানে শীঘ্র হবে এনআইএ। এবং এটাও জেনে রাখুন, আজকে যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্ট, সেই কারণে ঘটনাটা কালকে ঘটার সঙ্গে সঙ্গে আজকেই অর্ডার বেরিয়ে গেছে, এনআইএর কাছে চলে যাচ্ছে তদন্তভার। এই যদি একটা সাধারণ মানুষের ওপর হতো তাহলে মাসের পর মাস কেটে যেত, অর্ডার বেরোতো না, আদালত কেসটার দিকেই ফিরেই তাকাতো না। একদিক থেকে তো ভালোই হয়েছে, সুপ্রিম কোর্টের এমপ্লয়িদের ওপর আক্রমণ, সো সুপ্রিম কোর্ট হ্যাড টু অ্যাক্ট ফাস্ট। তারাও, সুপ্রিম কোর্টও আজকেই যা অর্ডার দেওয়ার দিয়ে দিয়েছে, ইলেকশন কমিশনও তদন্তের ভার এনআইএকে দিয়ে দিয়েছে। সুতরাং এনআইএ খুঁজে বার করুক যে কারা এই জিনিসটাকে অর্গানাইজ করেছে। তো আমার মনে হয় আমাদের এই অপারেশন এখন ভারতে যেটা ঘটবে, ভারতের উচ্চতম আদালত যেভাবে যে রাস্তায় নিয়ে যাবে বিষয়টাকে, সেটা স্মুথলি যাবে। মানে যারা নি জার্ক রিয়াকশন চাইছেন, আমার মনে হয়
এটা নিজার্ক রিয়াকশনের সময় নয়, কারণ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পাবলিক যারা কিনা হোস্টেজ হয়ে রয়েছে তাদের কিন্তু সেফটি সিকিউরিটি নিয়ে প্রবলেম হতে পারে। এটা আমার মনে হয় ব্যক্তিগত মত, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।